কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে আমাদের জন্য আমি অনেক দিন ধরে চিকিৎসা করছিল, তাই আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আমাদের সদ্য ব্যারিস্টার স্যার উনি বার বহন করেছি, এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তাই তাকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমাকে অনেকবারে স্যার ফোন করে জিজ্ঞাসা করছি, উইন্টার তুমি কোন কোন জায়গায় চিকিৎসা করিয়েছি। তাই বিস্তারিতভাবে আমি স্যারকে বলেছি, স্যার ঢাকা ময়মনসিংহ আমি চিকিৎসা করিয়েছি। তখন স্যার আমাকে বলেছে, উইন্টার তুমি কোন জায়গায় চিকিৎসা করবেন। তখন আমি স্যারকে বলেছি, স্যার আপনার ইচ্ছা, আপনি কোন জায়গায় চিকিৎসা করবেন তাতে আমরা রাজি। তখন স্যারে আমার দায়িত্ব নিয়ে ঢাকায় নিয়ে গেছে। এখন ঈশ্বরের আশীর্বাদে এবং স্যারের আশীর্বাদে এখন অনেক ভালো দিক দেয়া। এখন আমার দুঃখ প্রকাশ করার মতো আমার বাসা নাই, আমার অনেক দুঃখ, অনেক হয়তো আজকে স্যার যদি চিকিৎসা না করতো আমার স্ত্রী কবেই মারা যেত। তাই আমার সদ্য স্যার ব্যারিস্টার কাছে আমাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসলে আমার দুঃখের বিষয়, আমি এতদিন ধরে চিকিৎসা করে আসছি, আমি 19টা কেমো দিছি, তারপরেও কিছু পরিবর্তন আসে নাই। সারে যখন 3টা কেমো দেওয়া হয়েছে তখন অনেক পরিবর্তন। ইতিপূর্বে আমাদের এলাকাতে, আমাদের বিশেষ করে আমাদের আদিবাসী এলাকাতে কিন্তু আমরা এরকম সুযোগ আমরা পাই নাই, মানে কোনো নির্বাচন প্রার্থী আমাদের এলাকাতে আসে নাই। তো আমরা এবার সিদ্ধান্তই নিয়েছি, যেহেতু নিজের ইচ্ছায় ব্যারিস্টার সাহেব আমাদের এলাকাতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই আমরা ওনাকে কৃতজ্ঞ জানাই। উনি এসেছেন, আমরা এলাকার পক্ষ থেকে আসলে আমরা গর্বিত। তো আমি বলতে চাই, নির্বাচিত আমরা তাকে করব। আমরা ভরতপুর এবং গাজীপুর মিলে যে আদিবাসী এলাকা, প্রত্যন্ত এলাকাতে যে আছে, আমরা সব একসাথে বসে আমরা একত্রবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার দানের শীষে ভোট দেব। আমরা আশাবাদী, আমাদের যে আদিবাসীদের যে চাওয়া পাওয়া আমরা ওনার কাছ থেকে আশা করি। বিশেষ করে আমরা জানি যে উনি একজন আইনজীবী, আমরা ওনার কাছে সুবিচার বিশেষ করে আমরা আশা করি। কারণ আমাদের আদিবাসীরা অনেক জায়গায় অন্য জাতিদের কাছে আমরা নির্যাতিত, সেক্ষেত্রে আমরা ওনার কাছে এইটুকুই আশা করি। তরুণ প্রজন্ম হিসেবে আমার প্রত্যাশা যে আমরা আদিবাসী জনগোষ্ঠী অনেক পিছিয়ে আছি, পড়াশোনা কাজ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। তো আমরা চাই যে আমাদের যেন সরকারি চাকরি বা যে কোনো কর্মক্ষেত্রে যাতে আমাদের সুযোগ দেওয়া হয়। কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, অনেক অনুভূতি থাকে আপনার হয়তো হৃদয় কাঁদে, চোখ দিয়ে পানি বের হয় না। অনেক অনুভূতি থাকে হৃদয় হাসে, হয়তো হাসি দিয়েও সেটা প্রকাশ করা যায় না। আজকের অনুভূতিটা হচ্ছে, আমি যদি আমার এই জীবনের কিছু ভালো মুহূর্ত, কিছু সুন্দর মুহূর্ত কেটে থাকি, আজকের এই অনুভূতিটা একটা অনন্য অনুভূতি। রেইনবো স্টেট এটা আমাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা আছে, সেই 31 দফার মধ্যে রেইনবো স্টেটটা সন্নিবেশিত। দেখুন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু বিএনপিটা প্রতিষ্ঠাই করেছিলেন একটা পুনর্গঠন, দেশকে পুনর্গঠন নিয়ে, সংস্কার। আজকে যারা সংস্কার নিয়ে কথা বলছেন, মূলত বিএনপির প্রতিষ্ঠাই হয়েছিল বাংলাদেশকে সংস্কারের জন্য। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 75 পর্যন্ত বাংলাদেশ
তেমন বেশি ফ্লারিশ হয়নি। যেমন ধরেন চীন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ তখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। শহীদ জিয়া আমাদের পররাষ্ট্রনীতিকে সংস্কারের মাধ্যমে সারা বিশ্বের স্বীকৃতি আদায় করেছিলেন। আপনি যদি গার্মেন্টস শিল্প দেখেন, আজকে যে বিদেশে আমরা রপ্তানি করছি মানুষ, সেটা যদি দেখেন পাট শিল্প, চা শিল্প, এই যে বৈপ্লবিক পরিবর্তন, সেই পরিবর্তনটা এনেছিলেন শহীদ জিয়া। পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেখেছি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা, নারীর শিক্ষাকে অবৈতনিক করা, এবং নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম খালেদা জিয়ারকে। এবং নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে একটা কন্ট্রিবিউশন ছিল, সেটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তিনি যখন লন্ডনে চিকিৎসা করতে গেছেন, ওখানেও নাইজেরিয়ার এক মহিলা নার্স দেখতে এসেছিলেন যে বেগম খালেদা জিয়ার অনুসৃত নারীর শিক্ষা বাধ্যতামূলক করা, অবৈতনিক করা, সেইটা বিশ্বের বিভিন্ন দেশে সেটাকে অ্যাপ্লাই করেছিল এবং তাদের দেশও শিক্ষিত হয়েছিল। রেইনবো স্টেট মানে আজকে দেখেন আমি এখানে দাঁড়িয়েছি, আমার পাশে দিদি, একজন গারো, একজন হাজং, একজন দাদা, এইভাবে আছে। আবার একজন মুসলমান আছেন, একজন হিন্দু আছেন। এই যে আমাদের এইটাই তো একটা রেইনবো, 7 রং। আমাদের এই বাংলাদেশের মানুষ বিভিন্ন জাত, উপজাত, প্রজাতি থাকতে পারি, বাট প্রত্যেকের পরিচিতি হচ্ছে বাংলাদেশি। এই বাংলাদেশি হিসাবেই আমাদেরকে গঠিত করতে হবে একটা রেইনবোর মতো। রংধনুর যেমন সুন্দর 7টা রং, ঠিক আমাদের দেশেরও এরকম সকলকে সাথে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলব, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশকে নিয়ে গর্ব করতে পারে। গারো রাজা ওনারা ওনাদের প্রথাগতভাবে ঘোষণা দিয়েছে, আমি বলেছি রাজা প্রজা না, আমি প্রত্যেকের হৃদয়ের রাজা হয়ে থাকতে চাই, হৃদয়ের রাজা, এবং হৃদয়ের রাজা হয়েই থাকতে চাই। কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি তাদের হৃদয়ের রাজা। তো গৃহস্থর সন্তান হয়ে বিলাতে পড়াশোনা করা, ইট ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ ফর মি। উনি বেশ সহায় সম্পদ বিক্রি করে আমাকে পাঠিয়েছিলেন ওখানে আমি বিভিন্ন পেশায় জড়িত ছিলাম। একটা পেশা ছিল, একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন মিস্টার হ্যান্ডারসন এবং তার পত্নী পলিন। এই দম্পতির কেয়ারার হিসাবে আমি কাজ করতাম এবং মিস্টার হ্যান্ডারসনের পার্সোনাল কেয়ারার ছিলাম। আমার পেশাটা ছিল ওনাকে প্রতিদিন সানডে টাইমস, অবজারভার এবং বাইবেল পড়ে শোনাতে হতো, এবং এভরি সানডেতে এই চার্চে ওনাকে আমার হুইল চেয়ারে করে নিয়ে যেতে হতো। এই যে চার্চ যাওয়ার অভ্যাসটা, ওখানের কমিউনিটির সাথে আমি মিশে গিয়েছিলাম, যে কারণেই বলি যে আমি খ্রিশ্চান কমিউনিটির সাথে যেভাবে ওখানে মিশেছিলাম, সেইখানের যে শিক্ষাটা পেয়েছি, এখানকার খ্রিশ্চান কমিউনিটিতে সেই শিক্ষাটাকে আমি ডিসেন্ট্রালাইজ করতে চাই। সেই শিক্ষাটা তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিশ্চান বড় না, আমাদের সবার পরিচয় আমরা মানুষ। আমি ভালোবাসার কাঙাল। আমি যেমন মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে সেভাবে ভালোবাসতে শুরু করেছে। আমার একটা চ্যালেঞ্জ ছিল, আমাকে যেন মানুষ বিশ্বাস করে। এটা কিন্তু আমার এমপি হব, মন্ত্রী হব বা এটা হব, তার চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কথায় যেন মানুষ আশ্বস্ত হয়, বিশ্বাস করে। আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। আমি চেষ্টা করছি মানুষ যেন আমাকে বিশ্বাস করে। যখন একজন মানুষকে বিশ্বাস করবে, তার প্রতি ভালোবাসাটা থাকবে। আমি চেষ্টা করছি বিশ্বাস অর্জনের, ভালোবাসা অর্জনের।